নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে আমাদের জিকেজিএস এর মক টেস্টের আজকে সেট নাম্বার 11 ডিসকাস করব এই ক্লাসের মাধ্যমে। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে একদম সিলেবাস অনুযায়ী বাছাই করা সেরার সেরা জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাস গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রিতে। আজকে আমাদের 11 নম্বর ক্লাস চলে এলো। এর আগের সেটগুলো যারা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে চেক আউট করে দেখে নেবে। তো টপ এমসিকিউ রয়েছে ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, স্ট্যাটিক জিকের বিখ্যাত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই রকম প্রশ্ন নিয়ে। তো অবশ্যই প্রত্যেকে খুব ভালো করে দেখবে এবং নোট ডাউন করবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তার আগে আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই তোমাদের জন্য। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ। সম্পূর্ণ একটা মক টেস্ট অর্থাৎ কমপ্লিট মক টেস্ট নিয়ে এসেছি আমরা, যেখানে 60টা এমসিকিউ থাকবে। আজকে রাত্রি 10টার সময় তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তবেই আমাদের এই চ্যানেলে লাইভ এই মক টেস্ট তোমরা দেখতে পাবে। এই লাইভ মক টেস্টটা রাত্রি 10টায় আজকে কন্ডাক্ট করানো হবে। যদি তোমরা সাপোর্ট করো, তোমাদের কমেন্ট কিন্তু অবশ্যই জরুরি রয়েছে। তো চলো আজকের ক্লাসটা আমরা দেখে নিই। এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা কে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? এ ও হিউম, বাল গঙ্গাধর তিলক, মতিলাল নেহেরু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। একদম ভিভিআই প্রশ্ন, এখান থেকে বেশ কয়েকটা তোমাদের প্রশ্ন অবশ্যই আসার চান্স রয়েছে। তো যেগুলো প্রশ্ন আসবে সেইগুলো অবশ্যই এক্সপ্লেনেশনের সাহায্যে আমরা অ্যানালাইসিস করব। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। লর্ড ডাফরিনের সময় প্রতিষ্ঠিত হয়। লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেসকে মাইক্রোস্কোপিক মাইনরিটির সঙ্গে তুলনা করেছেন বা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলেছেন। আচ্ছা, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতাকে অ্যালান অক্টাভিয়ান হিউম। কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন সেটা কোথায় অনুষ্ঠিত হয় এবং তার সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অনুষ্ঠিত হয়। তার সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন রিপিট আসে। জাতীয় কংগ্রেস থেকে আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো, যেরকম সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জয়লাভ করে? দুটো অধিবেশনে তিনি জয়লাভ করেছিলেন, মনে রাখবে। 1938-এর হরিপুরা, 1939-এর ত্রিপুরী সেশন। এই 1939-এর ত্রিপুরী সেশনেই গান্ধীজির মনোনীত প্রার্থী ছিলেন, মানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুভাষচন্দ্র বসুর পট্টভি সীতারামাইয়া। তাকে পরাজিত করে তিনি 1939-এও জয়লাভ করেন। এছাড়াও জওহরলাল নেহরু ছিলেন 1927 সালে লাহোর কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল সেখানে সভাপতি। এবং আহ, গান্ধীজি, মহাত্মা গান্ধী কোন অধিবেশনে পার্টিসিপেট করে এটাও কিন্তু প্রশ্ন আসে। 1924-এর বেলগাঁও সেশনে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন প্রথম এবং শেষবারের মতো। এইগুলো কিন্তু প্রশ্ন খুব রিপিট হয়, যেগুলো মানে প্রশ্ন আসে যেগুলো বললাম। আচ্ছা, সর্বকনিষ্ঠ যদি বলা হয় সভাপতি, তাহলে হবে আব্দুল কালাম আজাদ, যিনি কংগ্রেসের অধিবেশনে 1923 সালে দিল্লিতে পার্টিসিপেট করেছিলেন সভাপতি হিসাবে। তিনি ছিলেন সব থেকে সর্বকনিষ্ঠ। আর বদরুদ্দিন তৈয়বজি ছিলেন প্রথম মুসলিম সভাপতি জাতীয় কংগ্রেসে। তো এগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে জানবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? পাভাপুরি, পাটলিপুত্র, কুন্দগ্রাম, লুম্বিনী। একদম ভিভিআই প্রশ্ন। দেখো, বিগত বছরের প্রশ্নপত্র ঘেটে দেখা গেছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে সব থেকে বেশি প্রশ্ন রিপিট হয়েছে ইতিহাস এবং ভূগোল থেকে। কিন্তু আমাদের চেষ্টা থাকবে ওভারঅল প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দেওয়ার, কারণ ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় এই ধরনের প্রিভিয়াস ইয়ারে অমুক এসছে এটা আসবে, এটা ফলো হয় না। ঠিক আছে, তো মহাবীর জন্মগ্রহণ করেছিলেন কুন্দগ্রামে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন সেম ওয়েতে আসে যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? তো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন লুম্বিনীতে, আর মহাবীর জন্মগ্রহণ করেন কুন্দগ্রামে। ঠিক আছে, এই দুটো বিষয় খুব ভালো করে কিন্তু প্রত্যেকে জানবে। নেক্সট কোশ্চেন, বিক্রমাদিত্য কোন বিখ্যাত গুপ্ত শাসকের অপর নাম? কুমার গুপ্ত দ্বিতীয়, চন্দ্রগুপ্ত প্রথম, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, রামগুপ্ত। সঠিক উত্তর হবে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশ থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসে। তো যেগুলো আসে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি এখানে দিয়েছি, দেখো। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত। ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। হুন আক্রমণ প্রতিহত করেন কোন গুপ্ত সম্রাট? উত্তরটি হবে স্কন্দগুপ্ত। আচ্ছা, কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, এটাও কিন্তু পরীক্ষাতে খুব আসে। দেখো, অ্যাডিশনাল তথ্যগুলো মাস্ট প্রত্যেকে নোট ডাউন করে নাও। আমাদের 11টা সেট হলো,
তুমি যদি একটা খাতা বানাও, সেই খাতায় সুন্দরভাবে সেট আকারে প্রত্যেকদিন ক্লাসগুলো খুব ভালো করে দেখে নাও এবং বারবার রিভিশন দাও, নোট বানাও। আচ্ছা, বিখ্যাত চীনা পর্যটক ফা হিয়েন কার সময় এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন। তো এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তাই কেউ কিন্তু কোথাও স্কিপ করবে না। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সুন্দরবন কবে জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে? 1984, 1987, 1977, 1973। সুন্দরবন জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে 1984-এ, কারণ 1973-এ টাইগার রিজার্ভ হয়, ঠিক আছে, ব্যাঘ্র সংরক্ষণাগার, টাইগার রিজার্ভ, ওকে, টাইগার রিজার্ভ হিসেবে স্বীকৃতি পায়। আচ্ছা, সুন্দরবন সম্পর্কে বেশ কয়েকটা ডেজিগনেশন তোমাদের জানতে হবে। দেখো, জাতীয় উদ্যানের তকমা পায় 1984-তে, বন্যপ্রাণী অভয়ারণ্য 1977, টাইগার রিজার্ভ 1973, আর এটাই কিন্তু প্রজেক্ট টাইগার ইয়ার, ঠিক আছে, প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয় 1973 সালে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1987। আচ্ছা, সুন্দরবন রামসার সাইটের তকমা পায়, লিখে নাও প্রত্যেকে, 2019 সালে। এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নই একদম ভিভিআই, ঠিক আছে। সুন্দরবন রামসার সাইটের তকমা পায় 2019 সালে, ওকে, আর 2002 সালে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। নেক্সট প্রশ্ন, প্রথম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? অপশন এ 1983, অপশন বি 1978, অপশন সি 1988, অপশন ডি 1973। রিসেন্টলি আমরা দেখলাম আইসিসি ওমেন টি20 ওয়ার্ল্ড কাপ হলো, এবং সেই ওয়ার্ল্ড কাপে ভারত জয়লাভ করেছে 52 রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। তো এইখান থেকে স্ট্র্যাটেজিকের একটা ভাবলাম প্রশ্ন তোমাদের দিয়ে দিই। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল প্রথম যেটা, সেটা কবে? সেটা হচ্ছে 1973 সালে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে 1971 সালে আইসিসি মেন ওয়ার্ল্ড কাপ শুরু হয়, তারই 2 বছর পরে উমেন ওয়ার্ল্ড কাপ শুরু হয়। আচ্ছা, আইসিসি মহিলা বিশ্বকাপ সম্পর্কে কয়েকটা তথ্য। প্রথম টুর্নামেন্ট 1973 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম সংস্করণ যেটা হয়েছিল সেখানে ইংল্যান্ডেই জয়লাভ করেছিল। মহিলা বিশ্বকাপে সর্বাধিক সংখ্যক শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া, এখানে 7 বার এরা জয়লাভ করেছে। তারপরেই জয়লাভ করেছে হচ্ছে ইংল্যান্ড 4 বার, 7 4 11, এটা হচ্ছে 13তম এডিশন। আমাদের ভারত আর একটা অন্য কান্ট্রি জিতেছিল। আচ্ছা, আইসিসি 1909 সালে প্রতিষ্ঠিত। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটা 1909 সালে প্রতিষ্ঠিত হয়। স্ট্র্যাটেজিকের প্রশ্ন আসে অনেক সময়। আর বিসিসিআই প্রতিষ্ঠিত হয় 1928 সালে। আইসিসির হেডকোয়ার্টার রয়েছে দুবাইতে, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বোতল খোলার যন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ বিজ্ঞানের প্রশ্ন, একদম ভিভিআই। তো বিভিন্ন শ্রেণীর লিভার, তার উদাহরণগুলো দিয়েই প্রশ্ন আসে। তো আজকের এই ক্লাসে এখানে তোমরা পেয়ে যাবে প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, এই 3 প্রকারের যে লিভার হয় তার প্রত্যেকটা উদাহরণগুলো আমরা দেখে নেব। তো বোতল খোলার যন্ত্র মানে বুঝতেই পারছো, আমরা আগেকার দিনে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, সেগুলো কাঁচের বোতলে হতো। তো সেই কাঁচের বোতলে ক্যাপটাকে খোলার জন্য একটা যন্ত্র ইউজ করা হতো, সেটার নাম, মানে সেটা হচ্ছে তোমার তৃতীয় শ্রেণীর লিভার, সরি, সেটা হচ্ছে তোমার কোন শ্রেণীর লিভার বলা হয়? সেটাকে বলা হয়ে থাকে দ্বিতীয় শ্রেণীর লিভার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ যেরকম আমাদের মানুষের হাত, সেটা প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। পেরেক তোলার যন্ত্র, হাতুড়ি বা ক্রেবার হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। এরপর আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ যেরকম হচ্ছে ঠেলাগাড়ি, স্টেপলার, দরজা বা গেট যে আমরা খুলি তার হাতলটা, বোতল খোলার যন্ত্র, ঠিক আছে, নখ কাটার যন্ত্র, নেল কাটার, এগুলো কিন্তু সবই দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। আচ্ছা, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ বেশ কয়েকটা রয়েছে যেগুলো পরীক্ষাতে রিপিট হয়, যেরকম হচ্ছে মাছ ধরার ছিপ যেটা, বা ঝাড়ুও বলতে পারো, বেসবলের যে ব্যাট সেটা, তীর ধনুক, মানুষের চোয়াল, এগুলো সবই হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখবো কোশ্চেন নাম্বার। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের এখানে দেবো। তোমাদের জন্য দুর্দান্ত আপডেট রয়েছে। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য টার্গেট করে নিয়ে আসা হয়েছে 50টি স্পেশাল প্র্যাকটিস সেট, একদম হুবহু সিলেবাস অনুযায়ী বাছাই করা কমনযোগ্য প্রায় 3000 প্লাস এমসিকিউ রয়েছে। সব থেকে ভালো বিষয়, এখানে গণিতের সমাধান তোমরা পাবে। জিকে, গণিত, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরেজি, যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষায় দেবে, একটা প্র্যাকটিস সেটের মধ্যে সমস্ত বিষয়টা ইনক্লুড রয়েছে। অর্থাৎ এই প্র্যাকটিস সেটটি তোমরা যদি সংগ্রহ করো, বারবার যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু স্কোর ডেফিনেটলি 100% বুস্ট হবে, এবং এখান থেকে প্রশ্ন ডেফিনেটলি কমন থাকবে। তো যারা চাইছো আমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য এই যে প্র্যাকটিস সেট এনেছি আমরা, এটা সংগ্রহ করবে, তাদেরকে বলবো প্রথমে তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারটিতেই বলবে যে আমার এই ইবুকটা লাগবে, এবং এগুলো সবই হচ্ছে ইবুক, বাড়িতে বসে তুমি মোবাইলের থ্রু দিয়ে দিতে পারবে। চাইলে তুমি প্রিন্ট আউট করতে পারো, তোমাকে পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে, তুমি চাইলে A4 সাইজ পেজে প্রিন্ট আউট করতে পারো, বা আমাদের অফিসিয়াল ওএমআর শিট তোমাকে দেওয়া হবে, সেটা প্রিন্ট আউট করে নিয়ে এসে বাড়িতে বসে তুমি মোবাইল ফোন থেকেও তোমার এই প্র্যাকটিস বা মক তুমি দিতে পারো। তবে মনে রাখবে, যারা নেবে সিরিয়াস ক্যান্ডিডেট, যারা চাইছো যে আমার চাকরিটা দরকার, এক্সাম দেবো ভালোভাবে,
তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। অযথা হোয়াটসঅ্যাপ করে আমি নেব, দিয়ে যখন রিপ্লাই দেওয়া হবে তারপরে চুপচাপ থাকবে, আমার মনে হয় এই সমস্ত বিষয়ে কোনো দরকার নেই। এই মুহূর্তে হিউজ ডিসকাউন্ট চলছে, যারা চাও নিতে তারাই একমাত্র হোয়াটসঅ্যাপ করবে। জেনুইন ক্যান্ডিডেট, যারা সত্যিকারের স্টুডেন্ট, যারা পড়াশোনা করো, চাকরি পেতে চাও, ঠিক আছে? ওই পরীক্ষায় বসলাম, ফর্ম ফিল আপ করলাম, নাচতে গেলাম, ঘুরে এলাম, ওইসব করে কিছু লাভ দেবে না ভাই, ঠিক আছে? কোনোদিনও কিছু লাভ দেবে না। আচ্ছা, নেক্সট আমাদের পরবর্তী আরেকটা বিষয় বলে দিই। এখানে তোমরা প্রত্যেকেই জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বরে আসবে, সিলেবাস মেনশন করে দেওয়া আছে 15 নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সে একদম ডেফিনেটলি হুবহু কমন প্রশ্ন থাকবে। হ্যাঁ, এটুকু আমি অবশ্যই বলছি, সমস্ত প্রশ্নই কমন পাবে কারেন্ট অ্যাফেয়ার্সে। কেন বলছি তার কারণ রয়েছে, কারণ বাছাই করা যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আসবে, একদম আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের রয়েছে জানুয়ারি 2024 থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত। তো যারা চাইছো একদম লেটেস্ট এডিশন কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক নিতে, তারা এটাও সংগ্রহ করতে পারে। দুটো ইবুক আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই কমপ্লিট ডিটেলস তোমাদের বলে দেওয়া হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখব 7 নম্বরের কোশ্চেন, মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? একদম ভিভিআই প্রশ্ন। এটা দুটো ইউনিট বা দুটো এককেই তোমাকে জানতে হবে, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেল দুটো জানতে হবে। 7 নম্বর প্রশ্নের আমরা উত্তরটা আগে দেখে নিই। সঠিক উত্তর হবে অপশন বি, 98.6 ডিগ্রি ফারেনহাইট, যদি আমাকে ফারেনহাইট স্কেলে বলে। আচ্ছা, এখানে দেখো আমি তোমাদের ডিগ্রি সেলসিয়াসটাও দিয়ে দিয়েছি, 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা। এটা কিন্তু প্রত্যেকেই নোট ডাউন করবে। নেক্সট পরবর্তী কোশ্চেন, 8 নম্বরের প্রশ্ন, ভারতের গোলাপী শহর নামে পরিচিত কোনটি? জয়পুর, কানপুর, উদয়পুর, নাগপুর। সঠিক উত্তর কোনটা হবে 8 নম্বর প্রশ্নের? সঠিক উত্তর হবে অপশন এ, জয়পুরকে বলা হয় গোলাপী শহর বা পিঙ্ক সিটি। আচ্ছা, এখানে ভারতের বিভিন্ন শহরে বিভিন্ন নাম রয়েছে, যেরকম ডায়মন্ড সিটি বলা হয় সুরাটকে, তোমার হচ্ছে যোধপুরকে বলা হয় নীল শহর বা ব্লু সিটি, উদয়পুরকে বলা হয় হ্রদের শহর, ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে, ভারতের শেফিল্ড বলা হয় হাওড়াকে, ভারতের রুড়ো বলা হয় দুর্গাপুরকে। আচ্ছা, নাগপুরকে কমলালেবু শহর বা ডেকান কুইন বলা হয়, হ্রদের শহর বলা হয় উদয়পুরকে। এই ধরনের বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের আসতে পারে, যেগুলো বললাম খুব ভালো করে শুনে মন দিয়ে নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনে আমরা যাব, ভারতের সুপ্রিম কোর্টের বিচারকের বয়স সীমা কত? 62 বছর, 65 বছর, 60 বছর, 70 বছর। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে আমাদের 9 নম্বর প্রশ্নের? সঠিক উত্তর হবে 65 বছর। ভারতের সুপ্রিম কোর্ট থেকে বেশ কয়েকটা প্রশ্ন রিপিট হতে পারে, তার জন্য কমপ্লিট ডিটেলস আমি এখানে দিলাম, কোর্ট রিলেটেড যেগুলো আসতে পারে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমানে যিনি হতে চলেছেন 53তম, বর্তমান তো 52তম বিআর গাভায় রয়েছেন, কিন্তু পরীক্ষাতে এলে দেখবে তোমাদের এটাই আসবে, সূর্যকান্ত, ঠিক আছে? আচ্ছা, হাইকোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণের বয়সের শেষ সীমা 62 বছর। ভারতে মোট 25টি হাইকোর্ট রয়েছে, এটাও কিন্তু মনে রাখবে। এবং কলকাতা হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রয়েছেন সুজয় পাল। আচ্ছা, ভারতের লেটেস্ট যে হাইকোর্ট সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, 2019 সালে এস্টাবলিশ হয়। মোট 25টা হাইকোর্ট রয়েছে এবং সবার লাস্টে যেটা এসছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 10, বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? ভিক্টোরিয়া হ্রদ, এরি হ্রদ, সুপিরিয়র হ্রদ, অন্টারিও হ্রদ। 10 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুপিরিয়র হ্রদ হলো বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। তাহলে এখান থেকে তোমাদের বিশ্বের বৃহত্তম নোনা জলের হ্রদ পড়তে পারে, লিখে রাখো প্রত্যেকে, কাস্পিয়ান সাগর। আচ্ছা, 11 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর রয়েছে? ঝিলাম, রাবি, চেনাব, শতদ্রু। ভাকরানাঙ্গাল বাঁধ রয়েছে মনে রাখবে শতদ্রু নদীর উপরে। বাঁধ নিয়ে যত ধরনের প্রশ্ন আসতে পারে, মানে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, সেইগুলো আমরা এক ঝলকে এরপরে দেখে নেব। দেখো, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটা? সিম্পল প্রশ্ন আসে, তেহরি বাঁধ কোন নদীর উপর রয়েছে? ভাগীরথী নদীর উপর রয়েছে। উচ্চতা কত? 260.5 মিটার, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। আচ্ছা, ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? ভারতের প্রাচীনতম বাঁধ হলো কাল্লানাই ড্যাম বা গ্র্যান্ড অ্যানিক্যাট নামেও পরিচিত। এটা রয়েছে তামিলনাড়ু রাজ্যে কাবেরী নদীর উপরে। কোন নদীর উপর রয়েছে, কোন রাজ্যে রয়েছে, এটাও কিন্তু মনে রাখবে। আচ্ছা, ভারতের দীর্ঘতম বাঁধ যেটা হচ্ছে হীরাকুদ বাঁধ, উড়িষ্যা রাজ্যে মহানদীর উপর রয়েছে। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ কোনটা? ফারাক্কা ব্যারেজ। কোথায় রয়েছে? গঙ্গা নদীর উপর রয়েছে এটি। এর দৈর্ঘ্য কত? 2304 মিটার, মুর্শিদাবাদ এবং মালদা জেলার সংলগ্ন অঞ্চলে রয়েছে। নেক্সট কোশ্চেন, 12 নম্বরের প্রশ্ন, পোলিও রোগটি কিসের কারণে হয়? একদম ভিভিআই, বিভিন্ন ছত্রাক ঘটিত, ভাইরাস ঘটিত এই ধরনের রোগগুলো পরীক্ষাতে আসে। তো পোলিও রোগ হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, দেখো, পোলিও রোগ হলো ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত বেশ কয়েকটা রোগ, যেরকম হচ্ছে যক্ষা, কলেরা, টাইফয়েড, কুষ্ঠরোগ, এগুলো। তোমাদের সিম্পলি প্রশ্ন আসবে যে নিম্নের কোনটি যক্ষা ঘটিত রোগ, আহ পোলিও ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, এই ধরনের প্রশ্ন আসতে পারে, বা পোলিও কোনটা প্রভাবে হয়, এগুলো। আচ্ছা, ছত্রাকের দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে অ্যাথলিট ফুট, রিং ওয়ার্ম, দাঁত, এগুলো। প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে ম্যালেরিয়া, ভাইরাল ঘটিত রোগ হচ্ছে চিকেন পক্স, গুটি বসন্ত, হাম, এইডস, এগুলো।
তো প্রত্যেকেই অ্যাডিশনাল তথ্যগুলো মাস্ট নোট ডাউন করবে, এবং সেশনটি যদি ভালো লাগছে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এক্ষুনি লাইক করো এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় ঐক্য দিবস কখন পালিত হয়? 29শে অক্টোবর, 25শে অক্টোবর, 24শে অক্টোবর, 31শে অক্টোবর। জাতীয় ঐক্য দিবস এটা পালিত হয় 31শে অক্টোবর, একদম ভিভিআই। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে এই জাতীয় একতা দিবস বা ঐক্য দিবস পালিত হয় 31শে অক্টোবর। এরপরে আমরা অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ সমস্ত দিবসগুলো দেখে নেব এক ঝলকে। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী পালিত হয়, আন্তর্জাতিক অহিংসা দিবসও পালিত হয় এই দিনটি। 4ঠা অক্টোবর বিশ্ব বন্যপ্রাণী দিবস, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আচ্ছা, 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, একদম ভিভিআই। আর 6ই অক্টোবর বিশ্ব সেরিব্রাল পালসি দিবস, 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মেন্টাল হেলথ ডে। আন্তর্জাতিক শিশু কন্যা দিবস 11ই অক্টোবর। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস, এটাও ইম্পর্টেন্ট। আর 24শে অক্টোবর ইউনাইটেড নেশনস ডে বা জাতিসংঘ দিবস, এটা কিন্তু ভিভিআই রয়েছে, পরীক্ষাতে কিন্তু রিপিটও হয়েছে, পিএসসির এক্সামে এসছে। নেক্সট কোয়েশ্চেন, হাম্পি ছিল ড্যাশ এর রাজধানী? বিজয়নগর, পারমার, রাষ্ট্রকূট, চোল। তো হাম্পি মনে রাখবে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। তাহলে এখন বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে একটু আমরা দেখে নেব। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন হরিহর এবং বুক্কা রায়। 1336 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। অবস্থান কোথায়? তুঙ্গভদ্রা নদীর তীরে, বর্তমানে কর্ণাটক রাজ্যে, সে হাম্পির কাছে অবস্থিত বিজয়নগর সাম্রাজ্য। নেক্সট কোয়েশ্চেন, 15 নম্বরের প্রশ্ন, শান্তিস্বরূপ ভাটনগর বার্ষিক পুরস্কার কোন ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয়? ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, উপজাতীয় শৈলশিল্পী। সঠিক উত্তর কোনটা হবে? 4টে অপশনসের মধ্যে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয় বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে। কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় একটু দেখে নাও, এখান থেকে রিপিট হয়। যেমন ব্যাস সম্মান হিন্দি সাহিত্যে দেওয়া হয়, গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় সঙ্গীতে, ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে, পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাহিত্য, সাংবাদিকতা, এই সমস্ত ফিল্ডে। তো এই সাহিত্য সাংবাদিকতায় অপশন তোমরা বেশি পাবে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা এমসিকিউ তোমাদের আপকামিং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কে টার্গেট করে। আশা করবো ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে এক্ষুনি একটা লাইক করো আর শেয়ার করে দাও। যারা আমাদের প্র্যাকটিস সেট নিতে ইচ্ছুক, কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক নিতে ইচ্ছুক, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো। আর তোমরা যদি বলো যে আমরা কমপ্লিট মক টেস্ট লাইভ দেখবো, এটা সপ্তাহে সম্ভবত আমরা চাইছি একদিন করে কন্ডাক্ট করাতে, ঠিক আছে? তো রাত্রি 10টার সময়, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে অবশ্যই মক টেস্ট সংগ্রহ করতে ইচ্ছুক হলে, পেড মক টেস্ট, তোমরা অবশ্যই পেমেন্ট করে দেবে, স্ক্রিনশট দিলেই পেয়ে যাবে। আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে সমস্ত ক্লাস আপডেট পাওয়ার জন্য, কুইজ পার্টিসিপেশন, পরীক্ষা সংক্রান্ত আপডেট, বিভিন্ন খবর পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।